আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। কুরবানির ঈদের শুভেচ্ছা এবং ঈদ মোবারক, হাম্বা মোবারক সবাইকে। আজকে হচ্ছে গিয়ে আপনার যেই জিনিসটা সম্পর্কে কথা বলবো সেটা হচ্ছে মেডিসিন। আমরা কুরবানির ঈদের মধ্যে যেহেতু অনেক কাজ-টাজ করতে হয় এই জায়গার মধ্যে, গোশতটাকে এক জায়গা থেকে অন্য জায়গাতে নিয়ে যাওয়া, তারপর গিয়ে মাপ করা, বন্টন করা, হ্যাঁ? এই জায়গাতে অনেক ভারী, ভারী জিনিস উঠানামা করা হয়, হ্যাঁ? অনেক হেভি লিফটিং করা হয়, হঠাৎ করে আপনি যখন কোনো এক্সারসাইজ করা শুরু করবেন, আপনার বডির মধ্যে পেইন হবে, আপনার মাসল ব্যথা করবে। তো এটা খুবই স্বাভাবিক একটা ব্যাপার। তো আমি এই রিলেটেড একটা ভিডিও ২ দিন আগে বানিয়েছিলাম। আমি আই কার্ডের মধ্যে ওই জিনিসটা দেখায় দেবো। তো এইটার পরবর্তী ভার্সন বা পরবর্তী ভিডিও বলতে পারেন যে আমি ওই ভিডিওর মধ্যে বলছিলাম যে আপনি যদি ঈদের কোরবানি ঈদের কয়েকদিন আগে থেকে কিছু এক্সারসাইজ করা শুরু করেন, লাইক ডাম্বেল দিয়ে, তারপর গিয়ে থাকে না আরও অন্যান্য যেসব এক্সারসাইজ আছে, পুশ আপ বলেন, পুল আপ বলেন, এইসব জিনিস যদি ঈদের কয়েকদিন আগে থেকে করতে থাকেন তাহলে আপনার মাসেলগুলো একটু ট্রেন হতে থাকে। তো ওই এক্সারসাইজ যখন করবেন তখনই ব্যথা হয়ে যাবে। তো ঈদের দিন আইসা পরে গিয়ে ব্যথাগুলোকে একটু সহনীয় পর্যায়ে মনে হবে, ঠিক আছে? তো এটা একটা আইডিয়া দিয়েছিলাম যেটা কিনা আমি নিজে থেকে প্র্যাকটিস করি প্রত্যেক ঈদের মধ্যে। বাই দ্য ওয়ে, আমি নাইমুল ইসলাম। আমি হচ্ছে এই ভিডিওর মধ্যে আমার মানে কি বলে আনস্ক্রিপ্টেড এবং আনএডিটেড ভিডিও শেয়ার করি, যেখানে আমার নিজস্ব ব্যক্তিগত এক্সপিরিয়েন্স থাকে। তো আজকে আরেকটা এক্সপিরিয়েন্স সম্পর্কে আমি বলবো। ব্যথা আপনি মানে অনুভূত হবেই, ঠিক আছে? কুরবানি ঈদের মধ্যে এত ভারী ভারী জিনিস যেহেতু করছেন, আপনার ব্যথা হবেই শরীরের মধ্যে। আমি যেটা করি এই ব্যথা করার জন্য, আমার মা তো মানে আমার মায়ের কথাটা আগে বলি, কারণ উনি ব্যথা হলেই নাপা সাজেস্ট করে ফেলে যে ওষুধ খাও, নাপা খাও, নাপা তোমাকে খাইতে হবে, তাহলে তুমি ওষুধটা মানে ব্যথাটা সেরা যাবে। আমি স্ট্রিক্টলি সেই জিনিসটাকে বর্জন করার চেষ্টা করি এবং আম্মাকেও মানে ওই জিনিসটা আসলে খাইতে নিরুৎসাহিত করি। কেন আমি সেটা আজকে বলবো। দেখেন, আপনার শরীর হচ্ছে আপনার সবচেয়ে ভালো একটা বন্ধু, যে কিনা আপনার জন্ম থেকেই আপনার সাথে আছে, জন্ম থেকে আপনাকে হেল্প করছে। খুবই সিলি একটা কথা হয়ে গেল, তাই না? জন্ম থেকে তো সামনে থাকবে, যে এটা আমার বডি তো আমারই জিনিস, তাই না? তো জন্ম থেকে সামনে থাকা স্বাভাবিক, রাইট। কিন্তু ও আপনাকে সবসময় সাহায্য করার চেষ্টা করে। কিভাবে? আপনার বডিতে বিন্দুমাত্র কোনো অস্বাভাবিক কোনো জিনিস যদি সংঘটিত হয়, এনিথিং, মানে কোনো অস্বাভাবিক পেইন, কোনো অস্বাভাবিক অসুখ, কোনো অস্বাভাবিক ভাইরাস ব্যাকটেরিয়া যদি ঢুকে, আপনার বডি সর্বোচ্চ পরিমাণে সাহায্য করে সেই ব্যাকটেরিয়া ভাইরাসকে অথবা সেই অস্বাভাবিকতাটাকে দূর করার জন্য। দ্যাটস হাউ ইউর বডি হেল্পিং ইউ। এখন আমরা মানুষরা যেটা করি, তাকে সাহায্য করার চেষ্টা করি বিভিন্নভাবে, ওষুধ দিয়ে, তারপর বিভিন্ন থেরাপি বা এক্সারসাইজ করেও কিন্তু অনেক রোগ বা অনেক কিছুর উপশম করা সম্ভব। এখন বডিকে সাহায্য করতে হবে, এটা হচ্ছে মূল কথা। এখন কথা হচ্ছে আমাদের মানে বাংলাদেশি মানুষ যারা আছি আমরা, আমাদের সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে আমরা ধরেন কোনো একটা কারণে ডাক্তার হয়তো আপনাকে কোনো স্পেসিফিক একটা ওষুধ কোনো একটা সময় সাজেস্ট করছিল, ওটা খাইয়ে আপনি আরাম পাইছিলেন, পরবর্তীতেও আপনি সেই ওষুধটাকে বারবার ব্যবহার করেন ওই স্পেসিফিক সিমটমের মধ্যে। এই জিনিসটা আসলে করাটা উচিত না, ঠিক আছে? নিজে থেকে ওষুধ ব্যবহার করাটা, এটা আমার ব্যক্তিগত ধারণা, আমি আপনাকে বলি, ঠিক আছে? আমি মোটেও মেডিসিন সম্পর্কে বিশেষ কিচ্ছু জানি না, আমি ফার্মেসি সম্পর্কে কোনো ধারণাই নাই। আমি স্টুডেন্ট হিসেবেও ভালো না, আমি স্কুল কলেজে ভালো করে পড়াশোনা করি নাই। স্কুল কলেজের বইয়ের মধ্যে অনেক রোগ সম্পর্কে এবং সেগুলো নির্ণয় করা, প্রতিষেধক সম্পর্কে যা বলা আছে আমি সেগুলোও ভালো করে জানি না। আমি যেটা জানি, আমি বডিকে হেল্প করতে জানি। হাউ? আমার এই পর্যন্ত যতবার অসুখ হয়েছে আমার, ঠিক আছে, আমি খুব আলহামদুলিল্লাহ, এটা আল্লাহ তাআলা চাইছে, আমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে পারছি, কারণ আমি আমার বডিকে বুঝি এবং মানে আমি ধারণা করি, আমার দাবি যে আমি আমার বডিকে বুঝি এবং আমি ওকে হেল্প করতে পারি। কিভাবে? খুবই বেসিক জিনিস আমি করি। যেমন ধরেন কুরবানি রিলেটেড যদি আমি কথা বলি, কুরবানিতে যেহেতু আমার অনেক বেশি হাত পা ব্যথা হয়, তো আমি করি কি, স্ট্রেচিং করি। কুরবানির আগে আমি একটু ওয়ার্ম আপ করবো, 10 মিনিট ওয়ার্ম আপ করে, হ্যাঁ, মানে ওয়ার্ম আপ লাইক একদম বেসিক ওয়ার্ম আপ, লাইক পুশ আপ করবো, সিট আপ করবো, উঠবো, বসবো, তারপর হয়তো দড়ি লাফ খেলতে পারি। আমার কাছে একটা দড়ি লাফ আছে, স্কিপিং রোপ করি। তো এরপরে হয়তো জাম্পিং জ্যাক্স, সিট আপ, মানে যতটুকু এক্সারসাইজ আপনি জানেন, ঠিক আছে, ওয়ার্ম আপ, শরীর গরম করা যেটাকে বলে, তাহলে মাসেলটাকে একটু ছাড়া ছাড়া হবে, বা স্ট্রেচিং করতে পারেন। তো এইসব জিনিস করে আমি কুরবানির মাঠে নামবো। এটা হচ্ছে বডিকে আপনি হেল্প করলেন। এরপরে হচ্ছে কাজ টাজ করার পরে বিকালবেলা যখন আসবেন, বা বিকালবেলা হয়তো আপনি টের পাবেন না, রাত্রেবেলাও আপনি ব্যথাটা টের পাবেন না, টের পাবেন হচ্ছে আগামীকালকে, যখন আপনার শরীর গরম থেকে ঠান্ডা হবে ঘুমাইতে ঘুমাইতে, এরপরে যখন উঠবেন তখন আপনি ব্যথাটা টের পাবেন। সকালবেলা উঠে
আপনি পরবর্তীতে স্ট্রেচিং মাস্ট। অথবা আমি যদি আপনাকে আরও একটা জিনিস বলি, আপনার বাসার মধ্যে যদি এই বল থাকে, আপনার যদি হাত ব্যথা করে, আপনি হাতটাকে লাইক এইভাবে জিনিসটাকে এইভাবে রোল করতে পারেন। আপনার বাসার মধ্যে যদি কোনো বল থাকে, আর যদি বল নাও থাকে, আপনার বাসার মধ্যে যদি কোনো বোতল থাকে, লাইক পানির বোতল 1 লিটার বা 2 লিটার, ওই বোতলটাকেও এই জায়গার মধ্যে রাইখা আপনি রোল করতে পারেন। আপনার যদি পা ব্যথা করে, পিঠ ব্যথা করলেও আপনি শুইয়া আপনার বডির নিচে রাইখা আপনার পিঠটাকে, আপনার বডিটাকে রোল করতে পারেন। আর এটার জন্য ডেডিকেটেড একটা জিনিস থাকে, ওইটাকে বলে ফোম রোলার। বাট আই থিঙ্ক ফোম রোলার বা এইভাবে রোল করা, এটা হ্যাঁ আপনার আরাম লাগে, একটা খুবই তাৎক্ষণিক একটা আরাম, তাৎক্ষণিক একটা রিলিফ পাওয়া যায়। বাট এর থেকেও খুব ভালো একটা উপায় হচ্ছে স্ট্রেচিং করা। স্ট্রেচিং মানে অনেক ধরনের স্ট্রেচিং আছে, লাইক প্রত্যেকটা মাসেল, প্রত্যেকটা জয়েন্টকে রিলিফ করার জন্য যেই কসরতটা করা হয়, খুবই রিল্যাক্সিং। আপনি ইউটিউবের মধ্যে দেখেন 10 মিনিটের, 20 মিনিটের অনেক ধরনের স্ট্রেচিং ইউটিউবের মধ্যে অহরহ আপনি পাবেন। তো ওইগুলো আপনি দেখতে পারেন। আর প্লিজ ইউটিউবের মধ্যে যখন স্ট্রেচিং ভিডিও দেখবেন এবং অ্যাপ্লাই করতে যাবেন, ডাবল স্পিডে রাখেন না, কারণ ওদের ন্যাচারাল একটা স্পিড আছে, ওই ন্যাচারাল স্পিডে দেখবেন এবং অ্যাপ্লাই করবেন। অনেকে আমরা আছি ডাবল স্পিডে ভিডিও দেখতে থাকি। আমার বন্ধু অপু পালকে বলছিলাম যে তুমি ওই দৌড়াদৌড়ি করতেছো বা শরীর ব্যথা হয়ে গেছে, একটু স্ট্রেচিং করো। ও বলে যে হ্যাঁ করে ফেলছি। কতক্ষণ করছো? 5 মিনিট করছি। 5 মিনিট? তোমাকে আমি ভিডিও দিছি 10 মিনিট, তুমি 5 মিনিটে কেমন করছো? ও বলে যে ডাবল স্পিডে ছিল, আমি ওইটা দেখা করে ফেলছি। নো, আপনাকে 10 মিনিটের ভিডিও 10 মিনিটেই দেখতে হবে, 20 মিনিটের ভিডিও 20 মিনিটই স্ট্রেচিং করতে হবে। কাম অন। আচ্ছা, তো এখন দেখেন, শরীরকে সাহায্য করাটা এটা একটা আর্ট। আমার কাছে মনে হয় যে এটা একটা আর্ট, কারণ শরীরকে বিভিন্নভাবে সাহায্য করা যায়। যেমন ধরেন আপনি ন্যাচারালভাবে, আমি যেটা বলতেছি আপনি কি বুঝতে পারতেছেন? আমরা বাংলাদেশি মানুষ যারা আছে, তারা অনেক বেশি ওষুধ খেয়ে ফেলে, নিজে থেকে মনে করে যে অমুক মানুষ অমুক কন্ডিশনের মধ্যে এই ওষুধটা খাইয়া খুব আরাম পাইছিল, আমিও এই ওষুধটা খেয়ে ফেলি। আপনি আরাম পাবেন ঠিকই, কিন্তু আপনি নিজে থেকে এই জিনিসটা, আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে এই জিনিসটা করা উচিত না। একটা প্রফেশনাল মানুষের সাহায্য নিয়ে তারপর যদি আপনি ওষুধ খান, তাহলে সেটা বেশি ভালো। একটা অ্যাকচুয়াল প্রফেশনাল মানুষ, একটা ডাক্তার, ওনার শরণাপন্ন হয়ে যদি আপনি ওনার কথা শুনে যদি আপনি ওনার প্রেসক্রাইব করা জিনিস যদি আপনি খান, সেটা সবচেয়ে ভালো। আপনি নিজে থেকে কোনো কিছু মানে আমি অন্য কোনো শব্দ ব্যবহার করতে চাচ্ছি না, আমি জাস্ট ভদ্রভাবে বলতেছি যে নিজে থেকে কোনো কিছু করাটা আসলে উচিত না। এটা আমি মনে করি। আপনি কি মনে করেন আমাকে একটু কমেন্টে জানান। অনেকে আসলে অনেক কিছু খেয়ে ফেলে। জ্বর হয়েছে, প্যারাসিটামল খেয়ে ফেলছে। জ্বর হয়েছে, নাপা খেয়ে ফেলছে। নাপা আর প্যারাসিটামল মনে হয় সেমই জিনিস, তাই না? এবং দেখবেন ডাক্তাররা অনেক সময় বলে যে আপনার জ্বর হয়েছে, হয়তো আপনাকে নাপাই দিল, সাপোজ আপনাকে নাপাই দিল এবং বলল যে আপনি 3 দিন ধরে নাপা খাবেন, এই অমুক অমুক টাইমে অমুক অমুক ভাবে খাবারের পরে বা সামথিং। তো উনি আপনাকে 3 দিন বলছে। ধরেন আপনি প্রথম দিন খাইলেন, এরপরে আপনি খুব সুস্থ সুস্থ অনুভূত করতেছেন, ঠিক আছে? হয়তো আপনার 80% জ্বর শেষ হয়ে গেছে, আপনি খুব ফ্রেশ ফিল করতেছেন, আপনি বুঝতেছেন যে আপনার বডি ফিক্স হয়ে গেছে। এরপরের 2 দিনের ওষুধ আর খাইলেন না। দিস ইজ এ রং থিং। ডাক্তার আপনাকে বুঝেই বলছিল যে 3 দিন খাইতে, আপনি এখন 1 দিন খাইতে বসে রয়েছেন, ভাবতেছেন যে আপনি সুস্থ হয়ে গেছেন। দিস ইজ রং। কেন? কারণ আপনার ভিতরে যেই ভাইরাস বা ব্যাকটেরিয়ার জন্য জ্বরটা হয়েছিল, নাপা গিয়ে বা ওই ওষুধটা গিয়ে কাজ করতেছিল, এখন সে হয়তো প্রথম দিনে 80%কে মেরে ফেলছে, 20% কিন্তু এখনও আছে। আপনি যদি পরবর্তী 2 দিনের ওষুধটা না খান, না সেবন করেন, এই যে জীবাণুগুলো আছে, ওই জীবাণুগুলো কিন্তু আপনার বডির ভিতরে সার্ভাইভ করে ফেলবে এবং আপনার বডির মধ্যে তারা এই ওষুধের বিপক্ষে ইমিউন হয়ে যাবে। আপনি যদি পরবর্তীতে এই ওষুধটা খান, আপনার এই ওষুধটা আর কাজে লাগবে না। তখন কি করতে হবে? হয়তো ডাক্তার আপনাকে আরও ডাবল ডোজ বা আরও ট্রিপল ডোজ দেওয়া শুরু করবে আপনার এই বডিকে হিল করার জন্য। হচ্ছে আপনি কিন্তু অনেক মানুষকে দেখবেন, আমি ছোটোবেলা থেকে আমার অনেক বন্ধুকে এই কথা শুনে আসছি যে ওরা বলে যে প্যারাসিটামল আসলে জ্বর আসলে কমতে সাহায্য করে না, কিন্তু আমার ঠিকই করে। আমাকে দেখা যায় যে আমি যদি ডাক্তারের কাছে যাই, নাপা যদি দেয়, তাহলে আমি আই ডোন্ট নো কীভাবে জানি আমি জ্বর সারা যায়। তো কারণ আমি সাধারণত জ্বর আসলেও আমি ডাক্তারের কাছে যাই না, ঠিক আছে? একদম যদি খুব খারাপ কোনো সিচুয়েশন হয়ে যায় তারপরে হয়তো যাই। তো আমি যখন জ্বর আসে বা এই যে কুরবানি আসতেছে, এখন কিন্তু গ্রীষ্মকাল, অনেক বেশি ঘামবো, আবার বৃষ্টিও পড়তেছে, দ্যাট মিন
বাতাসের মধ্যে আর্দ্রতা অনেক বেশি, ঘামগুলা খুব কম শুকাবে, আরও বেশি অস্বস্তির মধ্যে পড়বো, জ্বর আসাটা খুবই স্বাভাবিক, আমি যেটা বুঝতে পারতেছি। আর আমরা কিন্তু অনেক পরিশ্রম করি, বিশেষ করে বা আমি যেহেতু আমি ওই আগের ভিডিওর মধ্যে বলছিলাম আমি অনেক উঠা নেওয়া অনেক কিছু করতে হয়, সো অনেক বেশি ঘামবো, তো ওই জায়গার মধ্যে আমার জ্বর আসার সম্ভাবনা আছে। কিন্তু জ্বর যদি আসেও আমি আমার বডিকে ওষুধ ছাড়াই সাহায্য করার জন্য, এটা ভালো কি খারাপ এটা আমি জানি না, কিন্তু আমার ন্যাচারালভাবে বডিকে সাহায্য করতে অনেক বেশি ভালো লাগে। যেমন ধরেন আমি জ্বর যদি আসে বা অন্য কোনো প্রবলেম যদি হয় আমার, আমি খুব ভালো করে পানি খাই, ঠিক আছে, আমি হয়তো নর্মালি 3 লিটার পানি খাই বা 2 লিটার পানি খাই, 3 লিটার পানি খাই, যখন জ্বর আসে তখন আমি আমার পানি খাওয়াটা আরেকটু বাড়ায় দিই, সারাদিনে হয়তো আমি 4 লিটার 5 লিটার পানি খাই ফেলি, তো আমার বডিকে আমি সাহায্য করি। এরপর খুব সুন্দর খুব দারুণভাবে আমি ঘুমাই, মানে কোনো ধরনের মানে মন খুইলা ঘুম যেটাকে বলে। অন্যান্য দিনের মধ্যে তো কাজের প্রেশার থাকে বা অন্য কোনো দায়িত্বের প্রেশার থাকে, যখন আমি অসুস্থ হই একদম মনটা রিল্যাক্স করে একদম শান্তিতে ঘুমাই, মানে ঘুম বলতে যেটা বলা কমপ্লিট রেস্ট, মেডিটেশন বা এই ধরনের জিনিসপত্র আমি ব্যক্তিগতভাবে করি। তারপর ধরেন সুষম খাদ্য খাওয়া, ঠিক আছে, মানে যতভাবে খাবার বলেন, স্ট্রেচিং বলেন, এক্সারসাইজ বলেন, এই সমস্ত দিক দিয়ে ফিজিক্যালি মেন্টালি সব কিছু জায়গা থেকে আমি নিজের বডিকে সাহায্য করার চেষ্টা করি। তো নিজেকে সাহায্য করাটা আই থিঙ্ক অনেক বেশি ভালো। এবং ঔষধ সম্পর্কে আমার কেন জানি অনেক আজান দিতেছে, আমি খুব তাড়াতাড়ি শেষ করে ফেলবো। ঔষধ সম্পর্কে না আমার খুব মানে একটা এক্সাইটমেন্ট কাজ করতেছে, যে ওষুধ সম্পর্কে জানাটা আমার মনে হয় ভালো, কারণ ওষুধ কিন্তু খারাপ কোনো কিছু না। এই ওষুধ হচ্ছে আপনাকে আপনার বডিকে আরও বেশি হেল্প করার জন্য, আরও ইফেক্টিভভাবে হেল্প করার জন্য কাজে আসে, ঠিক আছে। আপনি যে ওষুধ নেন, আপনি যে ভ্যাকসিন নেন, আপনি যেই থেরাপি নেন, হ্যাঁ, তারপর আরও যত কিছু আছে সব কিছু কিন্তু আপনার বডিকে সাহায্য করার জন্যই হচ্ছে। নতুন নতুন অসুখ, নতুন নতুন রোগ, নতুন নতুন অ্যান্টিডোট, নতুন নতুন প্রতিষেধক। এবং ঔষধ কিন্তু খুব ম্যাজিক্যাল একটা জিনিস, যেমন এটা যেহেতু আপনাকে হিল করে তাহলে এটা ম্যাজিক্যাল জিনিসই বটে, কিন্তু ঔষধও যদি আপনি খুব মাত্রাতিরিক্ত খান, খুব ভালো জিনিসও যদি আপনি মাত্রাতিরিক্ত খান, সেটা কিন্তু ভালো জিনিস আর থাকে না, সেটা বিষ হয়ে যায়। আবার কোনো একটা ঔষধ বা কোনো একটা বিষ যদি আপনি মাপ মতো সেবন করতে পারেন, সেই বিষটাও আপনার জীবনে ঔষধের মতো কাজ করতে পারে। আমি আপনাকে একটু উদাহরণ দিই, যেমন ধরেন খুব দারুণ জিনিস কি ফলমূল, ফলমূল খুব ভালো জিনিস। যেমন ধরেন আপেল, আপেল একটা প্রবাদ বাক্য আছে, আপনি যদি প্রতিদিন আপেল খান তাহলে ডাক্তার কিন্তু প্রতিদিন মানে আপনার থেকে আরো দূরে সরে যায়। কেন? কারণ আপেল আপনাকে এতটুকু সুস্থ রাখতে পারে। এখন কথা হচ্ছে আপেল যদি আপনি প্রতিদিন অনেক অনেক আপেল খাই ফেলেন, মানে 10টা 20টা করে আপেল খাই ফেলতেছেন প্রত্যেকদিন, দিস ইজ ব্যাড। যদিও আপেল খুবই দারুণ একটা ফল, কিন্তু আপনি যদি অতিরিক্ত খান তাহলে এটা আপনার শরীরের জন্য খারাপ হবে। কারণ আপনার আপেলের মধ্যে যে ভিটামিন আছে বা অন্যান্য যে মিনারেলসগুলো আছে, আপনার বডির নিড হয়তো মেবি আপনার বডির নিড হচ্ছে 5 গ্রাম, কিন্তু আপনি ঢুকাইতেছেন 20 গ্রাম। দিস ইজ ব্যাড। তো আমি যেটা বলতেছি, অতিরিক্ত কোনো জিনিসই ভালো না। আপনি যদি খারাপ জিনিস আপনি যদি সর্বোচ্চ ভালো জিনিসকেও অতিরিক্ত নিয়ে আনেন, আপনি মারা যাবেন বা আপনার শরীরের উপর এটা বাজে ইম্প্যাক্ট করবে। আবার অনেক খারাপ জিনিসও আপনি যদি পরিমাণ মতো নিতে থাকেন, প্রফেশনাল মানুষদের দ্বারা, গবেষকদের দ্বারা, বিজ্ঞানীদের দ্বারা, যারা কিনা এই জিনিসটাকে থ্রুলি গবেষণা করে তারপর কোনো একটা জিনিস বের করছে, ওই জিনিসটাও ওষুধ হিসেবে ব্যবহার করা হয়। আপনি হয়তো শুনছেন যে সাপের অ্যান্টিডোট, সাপের বিষের অ্যান্টিডোট সাপের বিষ দিয়েই বানানো হয়। এটা কি আপনি শুনছেন কখনো? তারপর ধরেন ম্যালেরিয়াই মনে হয় বা কোনো একটা রোগ আমি শুনছিলাম কোনো একটা বইয়ের মধ্যে, যে ওই রোগের প্রতিষেধকটা ওই রোগের ব্যাকটেরিয়ার মাধ্যমেই বানানো হয়েছে, ঠিক আছে, ওইটাকে ডাইলিউট করে বা কোনো কিছু একটা করে, ঠিক আছে, ওইটা কারো রক্তের মধ্যে মিশায়, সেই রক্তের মধ্যে দিয়ে অ্যান্টিডোটটাকে ডেভেলপ করে তারপর গিয়া এই জিনিস থেকে প্রতিষেধক বা অ্যান্টিডোটগুলো বানানো হয়েছে। সো বিষকেও আপনি ঔষধ হিসাবে ব্যবহার করতে পারেন যদি পরিমাণ মতো আপনি কোনো প্রফেশনালদের মাধ্যমে, কোনো গবেষকদের মাধ্যমে স্টাডি করে তারপর আপনার বডিতে পুশ করানো হয়, তো ওই বিষটাও আপনার বডিতে ঔষধ হিসেবে ব্যবহার করা যায়। বাট ঔষধকেও যদি আপনি কোনো কনসালটেন্সি ছাড়া, কোনো পরামর্শ ছাড়া, প্রফেশনালদের পরামর্শ ছাড়া গ্রহণ করেন, সেই ঔষধটাও আপনার জীবনে বিষের মতো ব্যবহার হতে পারে। সো আপনি কখনোই অতিরিক্ত কোনো কিছু করবেন না। যেমন ধরেন পানি খাওয়া খুবই ভালো একটা ব্যাপার, পানি খুবই ভালো একটা জিনিস, কিন্তু আপনি যদি 1 ঘন্টায় 4-5 লিটার পানি খাই ফেলেন, আপনার বডি সেটা লোড নিতে পারবে না, আপনার সমস্যা হবে। তারপর যেমন ধরেন মধুকে বলা হয় মানে সমস্ত রোগের শেফা। এটা ইসলাম ধর্মের মধ্যে এই ধরনের জিনিস আছে, বা মুসলিম বিশ্বে এই জিনিসটাকে খুব ভালোভাবে দেখা হয়। মধুকে খুব ম্যাজিক্যাল ডিভাইন একটা জিনিস হিসেবে ধরা হয়। তো এই মধু যদি আপনি মানে ধরেন 1 লিটার খাই ফেলেন,
এটা খুব জঘন্য একটা জিনিস হবে, তাই না? তো প্রত্যেকটা জিনিসের একটা পরিমাণ আছে, সেই পরিমাণটাকে ব্যবহার করেন এবং নিজের বডিটাকে সাহায্য করেন। তো আমি না কয়েকদিন ধরে না, আজকেই আমি একটা খুব সুন্দর একটা বই, মানে বইয়ের সন্ধান পেলাম। আমি আপনাকে বইটা দেখাই। এই যে এটার নাম হচ্ছে আপনার মেডিসিন কনসেপ্ট, লিখেছে মোহাম্মদ হিরক শেখ নামের একজন মানুষ। আমি কেন জানি মানে এই বইটা সম্পর্কে আমি খুব আগ্রহ পাচ্ছি। আপনি যদি এই বইটা পড়ে থাকেন, মানে মেডিসিন কনসেপ্ট, দিস ইজ নট স্পন্সর্ড বাই হিম, নট বাই দিস কোম্পানি অর বাই দিস বুক, বাট আমার কাছে এই জিনিসটা খুবই, মানে আমি কিছু পৃষ্ঠা আমি পড়ে দেখছি, আমার কাছে খুবই ভালো লাগছে। একটা মেডিসিন বা কোনো একটা ঔষধ কীভাবে আমরা চিনবো যে কোন মেডিসিনটা কোন জিনিসের জন্য, ঔষধের পাতা আমরা কিভাবে পড়বো, প্রেসক্রিপশন কিভাবে আমরা পড়বো, প্রেসক্রিপশনের মধ্যে ডাক্তাররা যত সুন্দরভাবে মানে একদম খুবই সুন্দর হাতের লেখায় আমাদেরকে মুগ্ধ করে কিছু একটা দেয়, যেটা কিনা আমরা বুঝতে পারি না, কারণ এত স্বর্গীয় লেখা এগুলা। তো এই জিনিসগুলো আমরা কিভাবে বুঝতে পারি, এই জিনিসটা এই ধরনের জিনিস এই বইয়ের মধ্যে লেখা আছে, মানে মেডিসিন রিলেটেড জিনিসপত্র আর কি। এবং আমি রকমারির মধ্যে এই জিনিসটা আছে। রকমারি এটা আমাকে স্পন্সর করে নেয়, আই উইশ আমাকে এটা করতো, বাট আমার মন থেকে আমার মনে হচ্ছে যে এই বইটা দারুণ একটা বই হবে মেডিসিন সম্পর্কে জানার জন্য, এবং আই এম রিয়েলি এক্সাইটেড টু রিড দিস বুক। মেডিসিন সম্পর্কে আমার হঠাৎ করে আগ্রহ, কারণ দেখেন আমি মনে করি যে ডাক্তার বা ওনাদের অবশ্যই দারুণ একটা ক্ষমতা আছে, মানে ক্ষমতা না, মানে তারা সাধনা করছে অনেক বছরের পর বছর, যুগের পর যুগ। তো ডাক্তারের কাছে যাওয়ার আগ পর্যন্ত প্রাথমিক যে প্রতিবিধান, এইটা যদি আমরা নিজেরা নিশ্চিত করতে পারি, সেই জিনিসটা ডাক্তারকেও হেল্প করে পরবর্তীতে, তাই না? ধরেন আপনি কোনো একটা জায়গার মধ্যে পড়ে গেছেন, আপনি যদি আপনার বডিকে দেখে অথবা আপনার সব কিছুকে দেখে কোনো কিছু বুঝতে পারেন যে আপনার এই জিনিসটা সম্ভাব্য, এই জিনিসটা হতে পারে, এবং প্রাথমিক প্রতিবিধান যদি আপনি নিজে দিতে পারেন, এটা অ্যাকচুয়ালি আপনার জীবনের জন্য খুব সুন্দর। এখানে এই বইয়ের মধ্যে মেডিসিন রিলেটেড কোনো কিছু দেওয়া নাই, বাট মেডিসিন রিলেটেড জিনিস আছে, প্রাথমিক প্রতিবেদন টাইপের হয়তো কিছু নাই। প্রাথমিক যেই প্রতিবেদন তো বলে না, এটাকে কী বলে, প্রাথমিক ফার্স্ট এইড। তো ফার্স্ট এইড রিলেটেড হয়তো এখানে কিছু নাই, বাট ঔষধ চেনাও এই জিনিসটা একটা গুণ, এই জিনিসটা একটা ভালো ব্যাপার, একটা ভালো স্কিল, ঠিক আছে? আমি না, মানে যত বড় হচ্ছে, আমার বয়স যত বাড়ছে, নতুন নতুন স্কিলের প্রতি আমি তত বেশি আকৃষ্ট হচ্ছি। আমার ভবিষ্যতে প্ল্যান আছে বিভিন্ন স্কিল, যেমন ধরেন কীভাবে সিপিআর দেওয়া যায়, হ্যাঁ, এই জিনিসটা আমি যদি কোনো একটা সেশনের মধ্যে শিখতে পারি কারো কাছ থেকে, আমি দেখি এই জিনিসটা করার চেষ্টা করব। তারপর ধরেন আমার মার্শাল আর্ট শেখার ইচ্ছা আছে, কারণ এই জিনিসটাও কিন্তু ইম্পর্টেন্ট। তারপর ধরেন আমার আরও অনেক কিছু, যেমন ধরেন কোনো একটা জঙ্গলের মধ্যে কীভাবে সারভাইভ করা যায়, এই ধরনের সারভাইভিং ব্যাপার স্যাপার আমার শেখার খুব ইচ্ছা। যে জঙ্গলের মধ্যে ছাড়া দিল, আমি একদম নিজের সমস্ত নলেজ যত আছে, যদিও এখন কিছুই নাই, কোনো নলেজই নাই, আমি এই নলেজগুলো গ্যাদার করবো এবং কিভাবে এই জায়গা থেকে বাইচা ফিরে আসা যায়, এই জিনিসটা আমি শিখবো। এই জিনিসগুলা, এই স্কিলগুলা আমার কাছে মনে হয় খুবই ফ্যাসিনেটিং, এবং আমি এই জিনিসগুলো শেখার চেষ্টা করব। আপনার কাছে কি মনে হয়? আমি কিন্তু আজকে দুইটা জিনিস বলছি। যে প্রথম জিনিসটা জানতে চাইছি যে এই বইটা সম্পর্কে আপনি কি কিছু জানেন কি না, আমাকে একটু বলেন। রকমারির যে রিভিউ দেয় না, ফিডব্যাক দেয় না, আমি ওই জায়গাতে খুব ভালো রিভিউ দেখছিলাম। অনেক ফার্মাসিস্ট ওই জায়গাতে বলতেছিল যে এই বইটা অ্যাকচুয়ালি খুবই ভালো, যদিও আমি জানি না, আমার রিচেক করার কোনো অপশন নাই যে যারা বলতেছে ওরা কি আসলেই ফার্মাসিস্ট কিনা, তারা আসলেই কোনো এটা চেক করার আর কোনো ইয়া নাই। বাট আমি যদি বিশ্বাসও করি, আমি বইটা উলট পালট করে, মানে কয়েকটা পৃষ্ঠা তো থাকে ওই জায়গাতে, সূচিপত্র তো থাকে দেখার মতো ওই রকমারি.com-এর মধ্যে। তো আমি ওইগুলো দেখছিলাম, খুবই গুছায়া ওই জায়গার মধ্যে এক একটা ঔষধকে বর্ণনা করছে, ব্যাখ্যা করছে। সো আমি ভবিষ্যতে এটা অর্ডার করবো এবং পড়বো। সো আজকের মতো এই পর্যন্তই। আজকে বাই দ্য ওয়ে, আমি কিন্তু ভিডিওর শেষে আমি আমার ড্রয়িং দেখাই। আজকে এখনও পর্যন্ত ড্রয়িংটা কমপ্লিট করি নাই, বাট আমি ভিডিওটা রেকর্ড করার পরে আমি ড্রয়িংটা করব এবং এই জায়গার মধ্যে আমি আপনাকে দেখাই দেবো, আপনি হয়তো দেখতে পারবেন। সো আজকের মতো এই পর্যন্তই। আশা করি সবাই ভালো থাকবেন এবং ঈদটাকে সুন্দরভাবে উদযাপন করবেন। অ্যান্ড প্লিজ একটু স্ট্রেচিং করে নিন, একটু ওয়ার্ম আপ করে নিন। কোরবানির পরে যখন আসবেন, ঘুমানোর আগেও একটা স্ট্রেচিং করেন, ঠিক আছে? এই জিনিসটা আপনাকে অনেক বেশি সাহায্য করবে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর দিস। আজকের মতো এই পর্যন্ত। আসসালামু আলাইকুম, বাই।